গল্পকথন মেয়াদুর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনবেন 10ম পর্ব। রাঙ্গারুট নামকরণের পেছনের ইতিহাস মজার। পাকা সড়ক হওয়ার আগে দীর্ঘদিন সেখানকার রাস্তায় লাল ইট সুরকি বিছিয়ে রাখা হয়েছিল। তখন সবার মুখে মুখে ওই রাস্তার নাম হয়ে গিয়েছিল রাঙ্গারুট। লাল ইট সুরকি সরে গিয়ে পাকা সড়ক হলেও কালে কালে নাম রয়ে গেছে সেই রাঙ্গারুডি। ইমাম সাহেব আরশিকে নিয়ে যতক্ষণে রাঙ্গারুডে পৌঁছালেন ততক্ষণে এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে গেছে যজাতিপুরেও। তিনি যখন রাঙ্গারুট থেকে তার গ্রামের বাড়ির পথ ধরেছেন তখন যজাতিপুরে ঘটেছে ভয়াবহ এক ঘটনা। যজাতিপুরের সব মানুষ দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। দাঁড়িয়ে আছে গলাকাটা বশির গ্রুপের প্রধান গলাকাটা বশিরও। তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে তার দলের লোকজন। তাদের সবার হাতেই নানান রকম অস্ত্রপাতি। কেবল গলাকাটা বশিরের হাতে একটা কাটকাটার করাত। করাতের গা বেয়ে দরদর করে রক্ত ঝরছে, তাজা রক্ত। তাদের গোল হয়ে দাঁড়িয়ে থাকা বৃত্তের মাঝখানে চিত হয়ে পড়ে আছে একটা মানুষ। মানুষটার ডান পায়ের গোড়ালিটা পড়ে আছে তার পা থেকে হাতখানিক দূরে। সে ডাঙায় তোলা মাছের মতন ছটফট করছে। মানুষটার নাম লোকমান। এই ঝড় বৃষ্টির ভোরেও যজাতিপুর গায়ের মানুষ দূরে ভিড় করে দাঁড়িয়ে আছে, তবে তারা কেউ কাছে ভিড়ছে না। পরের 1 ঘন্টায় লোকমানের বাঁ পায়ের গোড়ালিও কাটা হলো তার ডান হাত আর বাঁ হাতও। হাত পাবিহীন লোকমান পড়ে রইল সেই নদীর পাড়ে। দুপুর নাগাদ গলাকাটা বশির দলবল নিয়ে চলে গেল, কিন্তু তখনও ভিড় করে দাঁড়িয়ে রইল যজাতিপুর গ্রামবাসী। লোকমান মারা গেল সন্ধ্যায়। গ্রামবাসী ভাবল গলাকাটা বশির লোকমানের সঙ্গে তার পুরনো দ্বন্দ্বের হিসাব মিটিয়েছে। কিন্তু তারা কেউ জানল না যজাতিপুর গায়ে সেই তুমুল ঝড় বৃষ্টির রাতে আরো একজন মানুষ এসেছিলেন। সেই মানুষটির নাম বাবু যশোদা জীবন দে, মালোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু মানুষ একটা জিনিস বুঝল না, আরশি কই? যজাতিপুর থেকে আরশি যেন হাওয়ায় মিশে গেল। মুজিবুর মিয়া সেই রাতে হারাদনের বাড়িতেই ছিল। ভোর রাতের দিকে হারাদনের বাড়ির সামনে একখানা ছইওয়ালা ট্রলার এসে থেমেছিল। ট্রলার থেকে নেমেছিলেন যশোদা স্যার। তার পেছনে ছিল গলাকাটা বশির। দলের বাকি সদস্যরা বসে রইল ট্রলারেই। মুজিবুর মিয়া যশোদা স্যারকে দেখেও চুপচাপ বসে রইল। যশোদা স্যার দীর্ঘ সময় নিয়ে মুজিবুর মিয়াকে দেখলেন। তার মতো কঠিন, নির্বিকার এবং বহু অভিজ্ঞতায় পরিপূর্ণ একজন মানুষও মুজিবুর মিয়ার অবস্থা দেখে থমকে গেলেন। মুখে কিছু না বললেও যশোদা স্যারের কপালের 2 ধারের শিরাগুলো যেন দপদপ করে নড়ে উঠল। তবে তিনি এ নিয়ে কিছুই জিজ্ঞেস করলেন না, কেবল বললেন, তোমার মেয়ে কই আরশি? হারাধন বলল, আপনি আসছেন না দেখা মুজিবুর মিয়া খুব পেরেশান হয়ে গেছিল, সেই জন্য রাইতে গিয়া আরশিরে আবার নামায় দিয়ে আসছি। হারাধন কথা শেষ করার আগেই যশোদা স্যার হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে গেলেন। তারপর উৎকণ্ঠিত গলায় বললেন, সর্বনাশ। হারাধন, তালেব মাঝি কিংবা মুজিবুর মিয়া কেউই যশোদা স্যারের এমন উৎকণ্ঠার কোনো কারণ খুঁজে পেল না। যশোদা স্যার অবশ্য তাদেরকে কিছু বললেনও না। বললেন গলাকাটা বশিরকে, জানি না কি ঘটেছে, তবে আমি সব খবর নিয়েই পরিকল্পনা সাজিয়েছিলাম, কিন্তু এরা সব উল্টাপাল্টা করে দিল। মেয়েটা ওই বাড়িতে বিপদে পড়তে পারে, হাতে সময় নেই, এখনই বের হ, এক্ষুনি। মুজিবুর মিয়া বা তালেব মাঝি কাউকেই গলাকাটা বশিরদের সঙ্গে যেতে দিলেন না যশোদা স্যার, নিজেও গেলেন না। তখন ফজরের আজান হচ্ছে, তবে আকাশে ঘন মেঘ থাকায় তখনও ভোরের আলো ফোটেনি। গলাকাটা বশির এই এলাকায় নতুন, পথঘাট তেমন চেনে না বলেই তাদের সঙ্গে গেল শুধু হারাধন। তারা যতক্ষণে মুজিবুর মিয়ার বাড়ি পৌঁছালো
ততক্ষণে ভোর হয়ে গেছে। ঘণ্টাখানেকের জন্য বৃষ্টিখানিক থামলেও তখন আবার বেড়েছে। লাইলি বারান্দায় পায়চারি করছিল। হারাধন টলারের ছইয়ের ভেতর থেকে বের হলো না। গলাকাটা বসির তার দুইজন লোক নিয়ে অস্ত্র বাগিয়ে সরাসরি ঘরে ঢুকে পড়ল। লাইলি মোটামুটি ভালো রকম ভরকে গেছে। সে স্বতন্ত্র গলায় কি কি যেন সব জিজ্ঞেস করল, কিন্তু গলাকাটা বসির বা তার সঙ্গের কেউই তার জবাব দিল না। লোকমানকে মজিবর মিয়ার বাড়িতে পাওয়া গেল না আরশিকেও। গলাকাটা বসির দলবল নিয়ে ছুটল জজাদিপুরের হাটের দিকে। সেখানেও পাওয়া গেল না লোকমান বা আরশি কাউকেই। গলাকাটা বসির কি করবে বুঝে উঠতে পারছিল না। সে ছুটল উত্তর দিকে, এবং তখনই আতাহার তালুকদারের বাড়ির পথে পাওয়া গেল লোকমানকে। লোকমান তখন আরশির চিন্তায় পাগল প্রায়। মেয়েটা গেল কই? সে মোটামুটি ভয় পেয়ে গেছে। ওইটুকু মেয়ে এই ঝড় জলের রাতে চোখের সামনে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। বিষয়টা তার বিশ্বাস হচ্ছে না। নিজের মধ্যেই নানান ধরনের উল্টাপাল্টা চিন্তা উকি দিচ্ছে। কই গেল মেয়েটা? ঠিক সেই মুহূর্তে গলাকাটা বসিরকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে লোকমান মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে তার মাথায় কোনো একটা গন্ডগোল হয়েছে। না হলে এই সময়ে এইখানে গলাকাটা বসির কোথা থেকে আসবে? কিন্তু তলপেটে যখন সে প্রথম লাথিটা খেল, তখন মুহূর্তেই সতর্ক হয়ে উঠল, কিন্তু কোমরে গুজে রাখা যন্ত্রটা বের করার সুযোগ পেল না। হাত পিছুমোড়া করে তাকে ততক্ষণে চেপে ধরা হয়েছে কাদার মধ্যে। আরশি সম্পর্কে সে যতটুকু তথ্য দিল তাতে কিছু অংশ পরিষ্কার হলেও বাদ বাকিটুকু থাকলো অন্ধকারেই। মুজিবুর মিয়ার বাড়ি থেকে সেই অন্ধকারে আরশির বের হওয়া থেকে তার পিছু নিয়ে নিজের ছুটে যাওয়া পর্যন্ত কেবল বলতে পারল লোকমান। কিন্তু এরপর আরশি কোথায় মিলিয়ে গেল লোকমান নিজেই জানে না। সে বলবে কি? এর চেয়ে বেশি আর কোনো তথ্য সে দিতে পারল না। গলাকাটা বসিরও বিভ্রান্ত হয়ে গেল। লোকমান পর্ব শেষ করে গলাকাটা বসির ফিরে গেল। কেউ জানল না সে কোথায় এসেছিল, কিভাবে এসেছিল, কোথায় চলে গেল। কিন্তু আরশিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। খবর শুনে মুজিবুর মিয়া তার বাঁ হাতে যশোদা স্যারের হাত খামছে ধরে বিকৃত গলা আর উদ্ভট উচ্চারণে বলল, স্যার, আমার মা, আমার মা, আমার আরশি। যশোদা স্যার কোনো জবাব দিলেন না। তার মাথায় তখন রাজ্যের চিন্তা। এই চিন্তার কারণেই কিনা কে জানে কেউই মুজিবুর মিয়ার এই হঠাৎ কথা বলে ওঠার বিষয়টা খেয়াল করল না। সে কথা বলেছে দীর্ঘ সময় পর। যশোদা স্যার অনেক ভেবেও কোনো উত্তর পেলেন না, শুধু একটা সম্ভাবনা ছাড়া। জলে ডুবে যায় নাই তো মেয়েটা? আরো 2টো দিন তিনি গা ঢাকা দিয়ে রইলেন হারাধনের বাড়ি। কাকপক্ষীও যেন টের পেল না তার কথা। এর মধ্যে খবর এলো যজাতিপুর বাজারের নদীর ঘাটে একটা নৌকা পাওয়া যাচ্ছে না সেই রাত থেকেই। অনেক আশঙ্কার মাঝে এটা একটা আশার খবর। এই খবরে অন্তত পক্ষে এইটুকু আশাবাদী হওয়া যাচ্ছে যে আরশি হয়তো বেঁচে আছে, হয়তো নদীতে ডুবে মারা যায়নি সে। এই আশাটুকু তাহলে করাই যায়। সেই আশার পালে হাওয়া লাগলো পরদিন বিকেল নাগাদ। উধাও হয়ে যাওয়া নৌকাখানার খবর মিলল রাঙ্গারুটের দিকে। সঙ্গে মিলল আরো একটা খবর, যজাতিপুর গা থেকে উধাও হয়ে গেছেন ইমাম আকরাম হোসেনও। নিস্তরঙ্গ যজাতিপুরে রাত দিন নানান গল্প হতে লাগলো। আরশিকে নিয়ে মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো নানান গল্প। সেই সব গল্পে আরশির বেঁচে থাকার সম্ভাবনা যেমন থাকলো তাকে নিয়ে তৈরি হওয়া নানান অতিপ্রাকৃত কল্পকাহিনীও। কিন্তু মুজিবুর মিয়ার কেন যেন মনে হলো আরশি ভালো আছে, এবং সে আছে ইমাম আকরাম হোসেনের সঙ্গে। ইমাম আকরাম হোসেন তাকে ভয়াবহ কোনো বিপদ থেকে রক্ষা করেছেন। ইমাম আকরাম হোসেনের কাছে আরশি ভালো থাকবে, তার বাড়ির চেয়ে ভালো থাকবে, যজাতিপুরের চেয়ে ভালো থাকবে। এই সম্ভাবনা নিয়ে যশোদা স্যারও যজাতিপুর ছাড়লেন। মুজিবুর মিয়া লাইলির সঙ্গে কোনো বিষয় নিয়েই কোনো কথা বলল না। শুধু কথা কেন,
মুজিবুর মিয়া কিছুই করল না। তবে লাইলি যেন হঠাৎ পাল্টে গেল, কিংবা যাওয়ার চেষ্টা করল। কিন্তু লাইলি তখন মুজিবুর মিয়ার জীবনে অর্থহীন। এক গভীর রাতে মুজিবুর মিয়ার হঠাৎ মনে হলো, এই জীবন থেকে তার আর পাওয়ার কিছু নেই। অক্ষম, অসহায়, ক্লান্ত মুজিবুর মিয়া সেই রাতে তার জীবনের দ্বিতীয়বারের মতো আত্মহত্যার চেষ্টা করল। কিন্তু একটা তীব্র তেষ্টা তাকে বাঁচিয়ে রাখল। সেই তেষ্টা পৃথিবীর আর সব তেষ্টার চেয়ে গভীর, আর সব তেষ্টার চেয়ে তীব্র। সেই তেষ্টার সবটা জুড়ে এই জীবনে আর একটাবারের জন্য হলেও আরশিকে দেখার তেষ্টা। এই পুরো ঘটনায় একজন মানুষ পুরোপুরি হতবুদ্ধি হয়ে গেল। সেই মানুষটির নাম লতু হাওলাদার। আর কেউ না বুঝলেও লতু হাওলাদার ঠিকই আঁচ করতে পারল লুকমানের ঘটনার পেছনের ঘটনা। কিন্তু যশোদা স্যার যে আরশি আর মুজিবুর মিয়ার জন্য এতটা করবে, এটা সে ভাবেনি। তার উদ্দেশ্য একদিক দিয়ে সফল হয়েছে, লুকমান মারা গেছে। কিন্তু তাতে অবশ্য তার লাভ কিছু হয়নি, বরং বুমেরাং হয়েছে। কারণ এটা এখন স্পষ্ট যে প্রকাশ্যে না হলেও মুজিবুর মিয়ার মাথার উপর ছায়া হয়ে আছেন যশোদা স্যার। আর তিনি কতটা কি পারেন সেটাও পরিষ্কার হয়ে গেছে। গলাকাটা বসির থানা হাজত থেকে পর্যন্ত বের হয়ে এসেছে। পুরো বিষয়টি লতু হাওলাদারের জন্য বরং আরো বিপদের কথা। তবে লতু হাওলাদার খানিকটা অবাক হয়েছে লাইলির প্রতি মুজিবুর মিয়ার আচরণ দেখে। লাইলিকে মুজিবুর মিয়া কিছুই বলেনি। না বলার কারণ অবশ্য আছে। ছোট মেয়ে তহুরা এখনো খুবই ছোট, লাইলির কোলে। এই অবস্থায় লাইলিকে সে কি বা বলবে? লতু হাওলাদার এই প্রথম হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় পড়ল। তবে একটা বিষয়ে সে নিশ্চিত, আজ হোক কাল হোক আব্দুল মমিন তার দলবল নিয়ে যজাতিপুরে ফিরে আসবেই। তারা লুকমানের এই ভয়াবহ পরিণতির উসুল না উঠিয়ে এত সহজে ছেড়ে দেবে না। কিন্তু লতু হাওলাদার এটাও জানে যে তার সাজিয়ে রাখা দাবার ছকটা হঠাৎ করেই পাল্টে গেছে। আব্দুল মমিন যদি আসেও সেটা বহু সময়ের ব্যাপার। সে আটঘাট না বেঁধে, প্রস্তুতি না নিয়ে আসবে না। সেক্ষেত্রে তার আগেই লতু হাওলাদারকে নতুন কোনো খেলা খেলতে হবে। কিন্তু সেই খেলা কি হবে? লতু হাওলাদার নানান ধরনের ছক কাটলেন, বুদ্ধি বের করলেন, কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হচ্ছিল না। সবটাতেই যেন কোনো না কোনো ফাঁক থেকে যাচ্ছিল। একটা আশা ছিল মোস্তফা বাড়ি আসবে মাস ছয়েকের ছুটি নিয়ে, কিন্তু সেও এলো না। এলো না মানে কোনো এক জটিলতায় আসতে পারল না। সময় কেটে যাচ্ছিল তরতর করে, কিন্তু আব্দুল মমিন বা তার দলবলের আর কোনো খবর মিলল না। লতু হাওলাদার বুকের ভেতর প্রবল জিঘাংসা পুষে অতৃপ্ত অপেক্ষায় কাটাতে লাগলো অসহনীয় অজস্র সময়। সেই ঘটনার পর থেকে লাইলি চুপচাপ হয়ে গেছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরে কি ঘটছে। লুকমানের অমন ভয়ঙ্কর পরিণতির পর লাইলির ধারণা ছিল মুজিবুর মিয়া তাকে ছেড়ে দেবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মুজিবুর মিয়া তাকে কিছু বলল না, আরশির বিষয়েও কিছু জানতে চাইল না। এটা বরং লাইলির ভেতরে আরো বেশি অস্বস্তি তৈরি করেছে। মানুষকে বুঝতে না পারার মতন বড় অস্বস্তি আর কিছুতেই নেই। মুজিবুর মিয়ার মনে কি আছে, কি ভাবছে, এটা বুঝতে না পেরে লালি যে অস্বস্তিতে আছে তা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ক্রমশই অস্থিরতা পরিণত হচ্ছে প্রবল আশঙ্কাতে। লাইলি নানানভাবে চেষ্টা করছে নিজেকে নতুন মুরুকে উপস্থাপন করতে, কিন্তু সেই মুরুকটা মুজিবুর মিয়ার চোখে পড়ছে কিনা বোঝা যাচ্ছে না। সেই বাড়িতে বেঁচে আছে জড়বৃক্ষের মতন, যে বৃক্ষ একা একা রোদে পুড়ে যায়, চুপি চুপি বৃষ্টিতে ভিজে যায়, তুমুল হাওয়ায় থরথর করে কাঁপে। কিন্তু সেই জড়বৃক্ষকে ছোঁয়ার সাধ্য বোধ করি লাইলির মতন মেকি কোনো মানব প্রাণের নেই। ইমাম আকরাম হোসেন তার স্ত্রী কামরুন নেহারের হাতে আরশিকে তুলে দিয়ে বললেন, তোমার হাতে যারে দিলাম সে এক মহাযন্ত্রণার নাম। দুনিয়ায় আসনের পর থেকে এই যন্ত্রণা শুরু করছে। সে যে শুধু নিজেই নিজের যন্ত্রণা তা নয়,
সে তার আশেপাশের মানুষের জন্য বিশাল যন্ত্রণা। এই প্রমাণ সে ইতিমধ্যেই দিয়েছে। এখন এর দায়িত্ব তোমার। হয় যন্ত্রণা সামাল দিবা, নইলে যন্ত্রণা পোহাবা। এখন কোনটা করবা, সেই সিদ্ধান্ত তোমার। কামরুন নাহার যন্ত্রণা প্রহানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। না নিয়ে অবশ্য উপায়ও ছিল না। কারণ এর কিছুদিন পর ইমাম আকরাম হোসেন মাদ্রাসার ছোটখাটো এক চাকরি পেয়ে চলে গেলেন বাগেরহাট। সেই চাকরিতে বেতন অতি অল্প, ছুটিটাও তেমন নেই। 2-4 দিনের জন্য বাড়ি আসার সুযোগ হয় দীর্ঘ সময় পর পর। ইমাম সাহেবের টানাটানির সংসার, সেই সংসারে হুট করে কয়েক ভরণ পোষণের ভার হয়ে এলো আরশি। কিন্তু এই নিয়ে কারো যেন কোনো অভিযোগ রইল না। তবে ইমাম সাহেব কিছুটা বিব্রত ছিলেন। কিন্তু তার স্ত্রী কামরুন নাহার বলল, মুখ যে দেয় আহারও সেই দেয়, রিজিকের মালিক আল্লাহ। কামরুন নাহার এই উটকো ঝামেলা কতটা কি সহ্য করবে, সেটি অবশ্য একটি বড় উদ্বেগের ব্যাপার। তবে যে পরিস্থিতি থেকে আরশি উঠে এসেছে, তাতে কোথাও তার অসুবিধা হওয়ার কথা না। ইমাম সাহেব আর কামরুন নাহারের এক সন্তান মারা গেছে। এখন এক সন্তান রয়েছে, পুত্র সন্তান। সে আরশির চেয়ে বছর 6 ছোট। তার নাম জায়েদ। জায়েদ আর আরশির সম্পর্ক ভালো। অল্পদিনেই তারা দুজন ভাই বোন হয়ে গেল। কামরুন নাহার ভোরবেলা ঘুম থেকে উঠে বলে, ও আরশি, পাতিলে পানি দেওয়া ভাত আছে, তোর ভাইয়েরে লইয়া পান্তা খাইয়া পাতিলগুলো আমারে খালি কইরা দে, আমি ধুইতে যাই। আরশি প্রথম প্রথম বুঝতো না এ বাড়িতে তার ভূমিকাটা আসলে কি হবে, সে কতদিন থাকবে, এরপর কই যাবে, কিছুই না। সে ভাত খেয়ে বসে খুব ভাবত, এদের এমন টানাটানির সংসারে এমনিতেই সে ভাগ বসাচ্ছে, তার উপরে যদি পেট পুড়ে খায়, তাহলে না তাদের আরো অসুবিধা হয়। আর সে দেখত এক মুঠো চাল বা একটা টাকা বাঁচানোর জন্য কামরুন নাহার কি অদ্ভুত অদ্ভুত সব কৌশল আবিষ্কার করে। হাঁস মুরগির খাবারের জন্য যে খুদ কুড়া জমিয়ে রাখা হতো, মাসের শেষের দিকে কামরুন নাহার সেই খুদ কুড়া থেকে কুলাই ঝেড়ে ঝেড়ে ভাঙা চালের খুদগুলো আলাদা করে রাখত। তারপর রান্নার চালের সঙ্গে সে রোজ খানিকটা করে খুদ মিশিয়ে দিত। এতে ভাতের পরিমাণ যেমন বাড়ে, তেমনি চালের সঙ্গে মিশিয়ে দেওয়া হতো বলে খুদের ভাতকে আলাদা করে খুব একটা বোঝাও যেত না। ডিম ভাজতে গেলে বাটিতে একটা ডিম গুলে তার সঙ্গে মিশিয়ে দিত হলুদ কুমড়ো ফুল। জায়দের আস্ত একটা ডিম খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু একটা ডিমের পুরোটা তাকে দিলে বাকিদের জন্য কিছুই থাকে না। এই কুমড়ো ফুল পদ্ধতির কারণেই জায়েদের ভাতের প্লেট জুড়ে তাই গোটা একটা ডিম ভাজি দেওয়ার পরও সেই একটা মাত্র ডিমের কিছু অংশ বাকিদের জন্য থেকে যায়। আর সে যে এ বাড়িতে ঝাড়া হাত পা হয়ে অন্ন ধ্বংস করে যাচ্ছে, বিষয়টা মোটেও এমন নয়। কামরুন নাহার যে তাকে গালমন্দ করে না, তাও নয়। এমনকি তার গায়ে 2-1 দিন হাতও তুলেছে কামরুন নাহার। কিন্তু এইসব ঘটনা আগে থেকেই আরশির গা সওয়া হওয়া সত্ত্বেও লাইলির সেই বকাঝকা, গালমন্দ কিংবা মারধরের সঙ্গে এর যেন কোথাও এক বিশাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা আরশি টের পায়, খুব করে টের পায়। এই অনুভূতিটা তার কাছে নতুন। সেদিন ঠান্ডা পড়েছে বেশ। কামরুন নাহারের হাতে বাতের ব্যথা। সে ঘুম থেকে উঠে চলে গেল চুলার কাছে। চুলায় আগুন ধরিয়ে তাতে ডান হাত বা হাত সেক দিতে থাকলো। শীতের সকাল, খানিক দেরি করে হলেও আরশি তখনও ঘুমোচ্ছিল। কামরুন নাহার চুলার পাশ থেকে চেঁচিয়ে ডাকল, আরশি, ও আরশি, শাহজাদি হইছস না? ওঠ, ঘুম থেকে ওঠ, উইঠা হাড়ি পাতিল গুলা পুষ্কুনির তন মাইজান যা। আরশি উঠল না, সে তখন গভীর ঘুমে। জাহেদ দুহাত ছড়িয়ে 2 পা আরশির মুখের উপর দিয়ে উল্টা হয়ে শুয়ে আছে। কামরুন নাহার বার কয়েক ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না পেয়ে আবার ঘরে এলো। ঘরে এসেই শুরু হলো তার গজগজ। এই দেহ ঘুমানোর সুরত, মানুষের পোলাপান নাকি এইরকম করে ঘুমায়। সে জায়েদের পা দুখানা সরিয়ে দিল আরশির মুখের উপর থেকে। তারপর আরশির চুলের মুঠি ধরে টানলো।
ওই নবাবের বেটি, এত বেলা করে ঘুমাইলে ঘরে ফেরেশতা ঢোকে না। ওঠ ওঠ। আরশি চোখ কসলাতে কসলাতে উঠে বসল। কামরুন নাহার ঝাঁঝিয়ে উঠল, তোর এখন বয়স হইছে না? নামাজ রোজা তো শুরু করন লাগবো। আল্লাহ খুদার নাম তো কিছু মুখেও নেস না, আর কবে নিবি? যা যা ওঠ, হাড়ি পাতিল গুলান পুষ্কুনির তোর মাইজান। আরশি ঢুলু ঢুলু চোখে হাড়ি পাতিল নিয়ে পুকুরে যায়। মাটির চুলা থেকে ছাই নেয়, সেই ছাই দিয়ে হাড়ি পাতিল মেজে ঘষে চকচকে করে। তারপর খানিকটা ছাই আঙুলের ডগায় নিয়ে দাঁত মাজতে থাকে। বাড়ি ফিরে হাড়ি পাতিলগুলো উঠোনের এক কোনায় স্তূপ করে রাখা খড়ের গদায় শুকোতে দেয়। জায়েদকে ঘুম থেকে তুলে পুকুরে নিয়ে মুখ ধোয়ায়। তারপর আবারও আঙুলের ডগায় ছাই নেই। এবার জাহিদের দাঁত মাজার পালা। কিন্তু এই শীতের ভোরে দাঁত মাজতে জাহিদের বড় অনীহা। সে ঠোঁট চেপে মুখ বন্ধ করে রাখে। আরশি জোর করে তার ঠোঁট ফাঁক করে, সেখানে ছাই শুদ্ধ আঙুল পুড়ে দেয়। জাহিদ মুখ সরিয়ে নিতেই তার সারা নাক মুখ জুড়ে আরশির আঙুলের ছাই লেগে যায়। জাহিদ হাত বাড়িয়ে পুকুরের ঠান্ডা পানি ছিটিয়ে দেয় আরশির গায়ে। আরশি খপ করে জাহিদের মাথার পেছনটা চেপে ধরে কাছে টেনে আনে। তারপর শক্ত করে নিজের বুকের সঙ্গে চেপে ধরে দাঁত মেজে দিতে থাকে। জাহিদ নানা উপায়ে চেষ্টা করেও ছুটতে না পেরে শেষে ভ্যাঁ করে কেঁদে দেয়। আরশি অবশ্য তাতে তোয়াক্কা করে না। এসব রোজগার ঘটনা। জাহিদের চোখের জল নাকের জল এক হতে থাকে। আরশি নির্দয়ের মতন তার দাঁত মেজে মুখ ধুয়ে ঘরে এনে গামছায় হাত মুখ মুছে ভাত খেতে দেয়। জাহিদ তখন শীতে ঠক ঠক কাঁপতে কাঁপতে বলে, তুই ঘুমাইলে আমি তোর কাঁথার মধ্যে পানি দিয়ে দিব। আরশি অবশ্য জাহিদকে খুব একটা পাত্তা দেয় না। সে তার পাতের মাছের টুকরা থেকে ভেঙে খানিকটা জাহিদের পাতে তুলে দিতে দিতে বলে, দিস, তারপর দেখমু রাইতে আমার কাছে কে ঘুমাইতে আসে। জাহিদ জিবে ভেংসি কেটে বলে, তোর কাছে কে ঘুমাইতে যায়? আমি মার কাছে ঘুমাই। আরশি বলে, হ, তোর মা তোরে সারা রাত ধরে কেচ্ছা শোনাইব, যা মার কাছে যা। জাহিদ বলে, তুই যা। জাহিদের যদিও রাতে ঘুমোতে যাওয়ার আগে কিচ্ছা শোনার প্রবল আগ্রহ, এবং এই ক্ষেত্রে আরশি ছাড়া তার আর কোনো উপায়ও নেই। তবুও এই মুহূর্তে এ নিয়ে তাকে খুব একটা চিহ্নিত বলে মনে হলো না। কামরুন নাহার রাতে শুয়ে পড়ার 2 মিনিটের মাথায় নাক ডাকতে শুরু করে। সুতরাং জাহিদের একমাত্র ভরসা আরশি। আরশি তখন তাকে গল্প শোনায়। যযাতিপুরে আম্বরী বেগম বেঁচে থাকতে রোজ ঘুমানোর আগে আরশিকে কত কিছু শোনাতেন। গুনগুন করে প্রতিপাঠ করে শোনাতেন, গল্প শোনাতেন। আরশির সেই সব গল্প দিব্যি মনে আছে। সে আগ্রহ নিয়ে সেসব গল্প জায়েদকে শোনায়, বানিয়ে বানিয়েও শোনায়। গল্প শুনতে শুনতে জায়েদ ঘুমিয়ে পড়ে। আর আরশি ঘুমায় না। সে গভীর রাত অবধি জেগে থাকে। তার তখন যযাতিপুরের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। বাবা কেমন আছে? বাবাকে কি ওরা মেরেছে? বাবা কি বেঁচে আছে? তার খুব জানতে ইচ্ছে করে, খুব। বাবাকে দেখতে ইচ্ছে করে, বাবার গায়ের গন্ধ পেতে ইচ্ছে করে। উঠোনের পেছনের চালতা গাছটার তলায় বসে থাকতে ইচ্ছে করে। বুবুর কবরটার পাশে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। তার ঘুম আসে না। সে কত কিছু ভাবে, কত কিছু, কিন্তু তার কাউকে কিছু বলতে ইচ্ছে করে না। কাউকে কিছু না। তার নিজের কষ্টের কথা, ভাবনার কথা, জীবনের কথা কাউকে বলতে ইচ্ছে করে না, কাউকে না। একা একা গভীর রাতে বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে। সে তখন ছোট্ট জায়েদকে বুকের সঙ্গে চেপে ধরে রাখে। জায়েদ কটকট করে কথা বলা বেপরোয়া এক শিশু। সে আরশিকে তুই তুকারি করেই বলে। অনেক কষ্টে তাকে শেখানো হয়েছে আরশিকে বুবু বলতে। তা সে বলেও। তবে ক্ষেপে গেলে বুবু হয়ে যায় গুগু। সে তখন ক্ষেপে আছে। সে আরশিকে দাঁত মুখ খিচিয়ে বলল, তুই একটা গু, গু। তারপর নিজের নাক চেপে ধরে বলে, ইস, গন্ধ। আরশির যে কি মায়া লাগলো। সে ছুটে এসে জায়েদের নাকের সঙ্গে তার গাল চেপে ধরে বলল, নে নে, গন্ধ নে।
জায়েদ দুই হাতে আরশিকে দূরে ঠেলে দিতে চাইল, কিন্তু পারল না। শেষে তার শেষ অস্ত্র কান্না। সে দুই হাতে আরশির চুল খামচে ধরে চেঁচালো। কামরুন নাহার বিরক্ত গলায় বলে, ও আরশি, আবার কি শুরু করলি? 2টা মিনিট যদি একটু শান্তিতে থাকতে দেস আমারে। সারাটা দিন দুইটাই খামসা খামসি, আমার হাড়টা জ্বালায় খাইলি তোরা। যা যা, ভাত খাইয়া রোদে গিয়া বয়। আরশি অবশ্য কোনো কিছুতেই জবাব দেয় না। সে চুপচাপ জায়েদের কাছ থেকে সরে গিয়ে বসল। কিন্তু কোনো ফাঁকে জায়েদ এক গাদা ভাত এনে আরশির চুলের ভেতর ছড়িয়ে দিয়ে দৌড়ে পালায়। আরশির চুল তখন অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু তেল সাবান না পড়ায় সেই চুল হয়ে আছে আঠা আঠা। কামরুন নাহার আরশিকে ধরে নিয়ে পুকুর পাড়ে বসায়। সাবানের অনেক দাম। সে কি এক অদ্ভুত উপায়ে পুকুরের কাদামাটি মেখে আরশির চুল ধুয়ে দেয়, আর গালমন্দ চলতেই থাকে। ওইটুকু একটা পোলা, সেইটাই সামলায় রাখতে পারস না, নিজেরে কেমনে সামলাবি? আর এত গিদর হইছস কে? মাথার তন ইঁদুর মারা গন্ধ আসে। এহ! কামরুন নাহার ক্রমাগত মুখ চালাতে চালাতেই আরশির মাথায় সজোরে চাটি মারে। কিন্তু খারাপ লাগার বদলে কামরুন নাহারের এই শাসন, এই গালমন্দ আরশির এত ভালো লাগে, তার মনে হয় সারাক্ষণ চেঁচানো কিংবা রুদ্রমূর্তির কামরুন নাহারের ভেতর কি জানি কি আছে। সেই কি জানি কি অবেক্ষয়ে এক স্নেহ মমতার অব্যক্ত গভীর আধার। তবে ব্যাপারটা আরশি খুব করে টের পায়, এবং সে তার অনুভূতির সবটা দিয়ে সেটুকু অনুভব করে, উপভোগ করে। বরং কামরুন নাহার যখন তার সঙ্গে চেঁচায় না, চুপচাপ থাকে, বকাঝকা করে না, তখন তার কেমন ফাঁকা ফাঁকা লাগে। কামরুন নাহারের এমন চেঁচানো রোজকার রুটিন। খেপে গেলে মারধরও করে। সবচেয়ে বেশি তাতে থাকে মাসের শেষ দিনগুলোতে। সেই সময়টায় দুবেলা খাবার জোটানো মুশকিল হয়ে ওঠে। রাতে ঘরে বাতি জ্বালানোর কেরোসিন অবধি থাকে না। আজ কমাস হলো অবশ্য হঠাৎ করেই বাজারে নুন, তেল, চালের দাম বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে কেরোসিনের দাম। তার উপর এই মাসে আকরাম হোসেনেরও কোনো খবর নেই। মাস শেষ হয়ে পরের মাসেও 10 দিন কেটে গেল। প্রথম 2-4 দিন ধার কর্জা করে চলল কামরুন নাহার। শেষ পর্যন্ত আর ধারেও কুলালো না। এর মধ্যেই আরশির হঠাৎ জ্বর হলো। টানা 2 দিন বিছানা থেকে উঠতে পারল না। কামরুন নাহারের মেজাজ হয়ে গেল আরো খারাপ। সে ঘরে আসতে যেতে চেঁচাতে লাগলো। যেই শরীরে খাউন জোটে না, সেই শরীরে অসুখ জোটে কেমনে? নবাবজাদির শৈল হইছে একখান। 2টা দিন ঠান্ডার মধ্যে হাড়ি পাতিল ধুইছে, সঙ্গে সঙ্গে জ্বর। এই শরীর লইয়া রাজা বাদশার ঘরে জন্ম নেওয়ার কাম আছিল। এইসব গালমন্দ আরশির গা সওয়া। সে চুপচাপ কাঁথার মধ্যে শুয়ে থাকলো। উঠোনে রাজ্যের শুকনো খড়কুটো রোদে শুকাতে দেওয়া ছিল। অবাক ব্যাপার, সন্ধ্যার আগে আগে এই শীতেও হঠাৎ বৃষ্টি চলে এলো। শুকনো ঘর পাতা রান্নাঘরে নিতে হবে। আরো কত কাজ বাকি, আরো কত কাজ বাকি। বাতের ব্যথায় মোটামুটি কাবু হয়ে থাকা কামরুন নাহার যেন পড়ল অথৈ সাগরে। কোনটা ছেড়ে কোনটা সামলাবে বুঝে উঠতে পারছিল না সে। কিন্তু তার মুখ চলতেই থাকলো। আল্লাহ আমারে মরণ দেয় না কেন? মরণ, আমার মরণ দিলে সবারই হাড় জোড়াইতো। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করতে থাকলো। ঘরে সামান্যই কেরোসিন আছে। খুব প্রয়োজন না হলে তাই বাতি দেওয়া হয় না ঘরে। কিন্তু আজ এক ফাঁকে ঘরে এসে আরশির পাশে কেরোসিনের কুপি জ্বালিয়ে দিল কামরুন নাহার। কিন্তু তার মুখ ততক্ষণে আরেক দফা চলল। ওই নবাবের বেটি, মাগরিবের আজান হইতেছে। এই সময় বিছানায় চিত হয়ে থাকলে রোগবালাই সারে না, আরো বাড়ে। আল্লাহর হস্তে একটু উঠা বসেন, আজানটা শেষ হইলে আবার চিত হইয়েন। আরশি অনেক কষ্টে উঠে বসতে বসতে বলল, আমি আইসা কাপড় চোপড় ঘরে নিতেছি, হাঁস মুরগি গুলান খোপে দিতেছি। কামরুন নাহার যেন খেকিয়ে উঠল। আর ঢং করন লাগবো না, আমারে দরদ দেখান লাগবো না। অত দরদ থাকলে নিজেরে দেখা, জর্দারে ভালো কর। কামরুন নাহার ঘর থেকে বের হয়ে যেতেই আরশি আবার শুয়ে পড়ল। তার পক্ষে আর বসে থাকা সম্ভব না। কিন্তু অঘটনটা ঘটল তারপরেই।
আরশি শুয়ে পড়তে কোন ফাঁকে পায়ে লেগে চৌকির কোণা থেকে কেরোসিনের কুপিটা পড়ে গেল মেঝেতে। আরশি খেয়াল করলো না। সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইল। শেষ যে কেরোসিনটুকু ছিল সেটুকু ছড়িয়ে পড়ল মেঝেতে বিছিয়ে রাখা পাটিতে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে গেল। কামরুন্নাহার যতক্ষণে দেখল ততক্ষণে পাটির আগুন প্রায় টিনের চাল ছুঁই ছুঁই। কামরুন্নাহার পুকুর থেকে বালতিতে পানি নিয়ে উঠোনে ঢুকছিল। ঘরের সামনে এসে হতভম্ব হয়ে গেল। তারপর ওরে আল্লাহ রে বলে চিৎকার দিয়ে বালতির পানি ঢেলে দিল আগুনে। ঢেলে দিল চুলার পাশে থাকা আরো 2 কলস পানি। আগুন নিভলেও তার মেজাজ নিভল না। নানা কারণে বিপর্যস্ত কামরুন্নাহার কেরোসিনবিহীন পিতলের কুপিটাকে মেঝেতে পড়ে থাকতে দেখে নিজেকে আর সামলাতে পারলেন না। এত কিছুর পরও আরশি কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল চৌকির কোনায়। কামরুন্নাহার হঠাৎ আরশির শরীর থেকে কাঁথাটা টেনে সরিয়ে নিল। তারপর আরশির হাত ধরে টেনে বসালো। প্রবল জ্বরে কাঁপতে থাকা আরশি অবাক চোখে তাকিয়ে রইল। কামরুন্নাহার সবসময় হইচই করে, কিন্তু তার এমন উদ্যত চেহারা সে এর আগে কখনো দেখেনি। কামরুন্নাহার প্রথম চরটা বসালো যথেষ্ট জোরে। আরশি ছিটকে বাদিকে পড়ে গেল। সে আরশিকে টেনে আবার উঠালো। এবার চর বসালো বাগালে। আরশির মাথাটা ডান দিকে ঘুরে গেলেও সে আর পড়ে গেল না। কামরুন্নাহার এবার আরশির চুলের মুঠি ধরে বলল, আমার সর্বনাশ করে ছাড়বি তুই? আমার সর্বনাশ করে ছাড়বি? আর কত সর্বনাশ করবি? আজ তো আমারেও শেষ করে দিছিলি। আরশির শরীর খুবই খারাপ লাগছিল। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছিল। সে এক পলক তাকিয়েই যা বুঝার বুঝে নিল। কিন্তু এতদিন যা হয়নি আজ হঠাৎ করেই তা হলো। কামরুন্নাহার এতদিনে যতই গালমন্দ করেছে তাকে, সেসব সে পাত্তাই দেয়নি। কিন্তু আজ যেন কেমন করে উঠল বুকের ভেতরটা। নতুন করে অসহায় অনুভব করার কিছু নেই। কিন্তু আজ তার নিজের অসহায়ত্ব ছাপিয়ে কেমন এক ধরনের অসুচি অনুভূতি হতে লাগলো। মনে হতে লাগলো এই জগৎ সংসারে তার সৃষ্টি হয়েছে সব অনাসৃষ্টির জন্য, সব অকল্যাণ আর অশুভর জন্য। তার জন্য এই জগতে ভালো বলে কিছু নেই, শুভ কল্যাণকর কিছু নেই। সে যেখানে যাবে, যা স্পর্শ করবে, তাই যেন মুহূর্তের হয়ে উঠবে ধ্বংসস্তূপ। সে যেন এক অভিশপ্ত সৃষ্টি। তার এইটুকু জীবনের প্রতিটি পদে পদে সে যেন তার প্রমাণ দিয়ে চলেছে। আরশি খানিক কামরুন্নাহারের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ কাপা গলায় বলল, আমি মনে হয় ভালো মানুষ না, আমি খারাপ মানুষ। আমার মনে হয় কোনো দোষ আছে। আমারে রাখলে আপনাকেও ক্ষতি হইব। আমারে ধইরা একটু রাস্তায় দিয়ে আসবেন, আমি চইলা যাব। কামরুন্নাহার আরশির চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল, সব গেলেও এই ঢং আর গেল না। কই যাবি তুই? রাস্তায় মানছে তোর জন্য খাওয়ন দাওয়ান নিয়ে খাড়াই আছে না? গেলেই কুলে কইরা নিয়া খাওয়ন দাওয়ান দিয়ে ঘুম পাড়াইব। ঢেমনি জানি কোন হানকার। আরশির আজ কি যে কষ্ট হলো, সে নিজে নিজেই সব মেনে নিতে শিখেছে। সে জানে তাকে সর্বস্ব হতে হবে। কিন্তু আজ তার তীব্র কষ্ট হলো, তীব্র কষ্ট। এই জগতে তার আসলে কোথাও যাওয়ার নেই, কোথাও না। এই এত বড় জগৎ, অথচ তার যাওয়ার এতটুকু জায়গা নেই কোথাও। কামরুন্নাহার চলে গেল বাদবাকি কাজ সারতে। ক্লান্ত অসুস্থ আরশি কখন ঘুমিয়ে গেছে সে নিজেই টের পায়নি। তার ঘুম ভাঙল গভীর রাতে। একটা শক্ত হাত কাঁথার ভেতর দিয়ে তাকে টেনে নিল কাছে। তারপর তার মাথাটা দুহাতে তুলে রাখলো নরম কোলে। অনেকক্ষণ সময় নিয়ে সেই শক্ত হাতখানা তার মাথায় জল পড়তে দিল। ঘুম ভাঙা আরশি চোখ খুলল না। সে চোখ বন্ধ করে জেগে রইল। মানুষটা তার শাড়ির আঁচল দিয়ে আরশির কপালে জমে থাকা পানি মুছল, মুখ মুছল। তারপর খানিকটা মাথা ব্যথার মলম লাগিয়ে দিল। তারপর একটা অদ্ভুত কাণ্ড করল। ঠোঁট নামিয়ে আরশির কপালে ছোট্ট একটু চুমু খেল। আরশি প্রথমে বুঝল না। সে যখন বুঝল, আপনা আপনি তার চোখ খুলে গেল। ঘরের এক কোনায় পুরনো চটের বস্তা দিয়ে অদ্ভুত উপায়ে ছোট এক মশালের মতন
বাতি বানিয়ে জ্বালিয়ে রেখেছে কামরুন নাহার। তার আলোতে অন্ধকার সব না কাটলেও সেই আলো অন্ধকারে আরশি মানুষটার মুখ দেখল। কামরুন নাহার তার নামাজ পড়ার সাদা কাপড়টা পরে আরশির মাথা কোলে নিয়ে বসে আছে। তার পাশে জায়নামাজ বিছানো। সে আরশির মাথাটা কোলে থেকে নামিয়ে আবার বালিশে রেখে দিয়ে জায়নামাজে গিয়ে বসল। রাত তখন কত হবে আরশি জানে না। কামরুন নাহার দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়ল, তারপর মোনাজাতে বসল। কামরুন নাহার যে মোনাজাতের ভেতর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এই নিঃশব্দ রাতে তা আরশির অজানা রইল না। সে গভীর ঘুমের ভান ধরে নিঃসার পড়ে রইল। কামরুন নাহার তার কান্না চেপে রাখার অপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আরশি সেই মোনাজাতের কথা শুনতে পেল না। কিন্তু মোনাজাত শেষে কামরুন নাহার তার মাথাটা ছুঁয়ে বিড়বিড় করে বলতে থাকলো, আল্লাহ গো, এই দুঃখী মাইয়াটারে তুমি আর কষ্ট দিও না আল্লাহ। আমারও সামর্থ্য নাই আমি কিছু করি। অভাব অনটনের সংসারে মাথা ঠিক রাখতে পারি না। মাইয়াটারে কত কিছু যে বলি আল্লাহ, তুমি আমারে মাফ করো আল্লাহ। কামরুন নাহার আরশির চুলের ভেতর হাত দিয়ে বিলি কাটতে থাকলো। আরশি চোখ বন্ধ করে পড়ে রইল। তার হঠাৎ মনে হতে লাগলো, এই জগৎ সংসারে তার মতন এমন সৌভাগ্যবতী আর কেউ নেই। তার মতন এমন অসাধারণ ভাগ্য নিয়ে আর কেউ জন্মায়নি, আর কেউ না। কামরুন নাহার সেই রাতে তাকে ঘুম থেকে উঠিয়ে ভাত খাওয়ালো, তারপর বুকের ভেতর চেপে ধরে ঘুমিয়ে রইল। আরশি সেই বুকের ওমে ডুবে রইল সারা রাত, ডুবে রইল জগতের অদ্ভুত ব্যাখ্যাহীন মমতার ভাষায়। আরশি সুস্থ হয়ে উঠল 3 দিনের মাথায়। ঘরে একটাও চাল নেই, নুন নেই, তেল নেই, কেরোসিন নেই। সকাল থেকে কামরুন নাহার চুপচাপ বসে আছে। জায়েদ সেই কখন থেকে ভাতের জন্য কাঁদছে, কিন্তু কামরুন নাহার কোনো কথা বলছে না। ইমাম আকরাম হোসেন এলেন বিকেল নাগাদ। তিনি চাল ডাল তরকারি নিয়েই এসেছেন। সে রাতে অনেকদিন পর ভালো খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে ইমাম সাহেব দুঃসংবাদটা দিলেন, কামরুন নাহার, আমার দেরি হওয়ার কারণে তুমি অনেক রাগ করছো, এইটা আমি জানি, কিন্তু কি করব বলো। মাদ্রাসার আয় রোজগার খুবই খারাপ। তারা বেতন টেতন ঠিকঠাক মতো দেয় না, এই জন্য দেরি হয়। আমার কি চিন্তা থাকে না বলো? চিন্তা তো আমারই থাকে। তোমরা এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকায় অপেক্ষায় থাকো। এই চিন্তার চাইতে বড় চিন্তার কি আছে? কামরুন নাহার সবই বুঝে, তারপরও কেন জানি অভিমান হয়। এই অভিমান কার উপর হয় সে জানে না, কিন্তু হয়। ইমাম সাহেব বললেন, এতদিন তাও দেরি হইলেও বেতন দিছে, এখন মাদ্রাসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আপাতত মাদ্রাসার কর্মচারী ছাঁটাই করে খরচ কমাইব। ইমাম সাহেব একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার রিজিক ওইখানে নাই, ছাঁটাইয়ের মধ্যে আমিও পড়ছি। এই নিয়ে বাড়িতে আর কোনো কথা হলো না। ইমাম সাহেব পরের কয়েকদিন এখানে সেখানে কাজ খুঁজলেন, কিন্তু পেলেন না। ভারী বিপদে পড়ে গেলেন তিনি। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। শেষ দিকে এসে আরশির চিন্তাটাই প্রধান হয়ে উঠল ইমাম সাহেবের। আরশির কোনো একটা ব্যবস্থা করা জরুরি। আরশিকে দেখতে যদিও এখনো 8-9 বছরের শিশুর মতোই মনে হয়, কিন্তু বছর কয়েকের মধ্যে আরশি বড় হয়ে উঠবে। তখন মেয়েদের নানান জটিলতা শুরু হয়। নিজেদের 3টি মাত্র মুখেই দুবেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয় তাকে। সামনে আরশি বেড়ে উঠবে, তখন কিভাবে কি করবেন এই ভেবে খানিকটা শঙ্কিত হলেন তিনি। কিন্তু আরশিকে নিয়ে জজাতেপুরে যাওয়ার ভরসাও পেলেন না। সেখানে কি অবস্থা কে জানে। তাহলে উপায় কি? ভয়াবহ দুশ্চিন্তায় দিন কাটতে লাগলো ইমাম সাহেবের। কোথাও কোনো কাজও জোটাতে পারছেন না। কি থেকে কি করবেন কিছুই ভেবে পেলেন না ইমাম আকরাম হোসেন। ইমাম আকরাম হোসেনের ছোট একখানা পকেট ডায়েরি আছে। সেই ডায়েরির ভেতর পরিচিত পরিচিত অনেক মানুষের ঠিকানা লেখা থাকে। সেদিন সেই ডায়েরি খুলে উঠোনের কোণায় বসলেন তিনি। যদি কাউকে খুঁজে পান, যে একটা কাজ জোগাড় করে দিতে পারবে, বা কোনো একটা
উপায় বের করে দিতে পারবে। কিন্তু ডায়েরি তন্ন তন্ন করে খুঁজেও তেমন কাউকে খুঁজে পেলেন না ইমাম সাহেব। তবে ডায়েরির ভেতর থেকে টুপ করে একটা কার্ড পড়ল, ভিজিটিং কার্ড। কার্ডখানা উল্টে পাল্টে দেখলেন ইমাম সাহেব। চকিতে রুবিনার কথা মনে পড়ল, আতাহার তালুকদারের পুত্রবধূ রুবিনা। সেই রাতে পালিয়ে যাওয়ার সময় কার্ডখানা দিয়েছিল। ইমাম সাহেবের হঠাৎ মনে হলো, তার জন্য না হোক, অন্তত এই মুহূর্তে আরশির জন্য যদি কেউ কিছু করে, তাহলে সে হবে রুবিনাই। তাছাড়া এইখানে এই প্রবল অভাব অনটনে তার কাছে রেখে আরশির ভবিষ্যৎ নষ্ট করার কোনো অর্থ নেই। তার চেয়ে অন্তত রুবিনা পর্যন্ত কোনোভাবে আরশিকে পৌঁছে দিতে পারলে সে কোনো না কোনো একটা ব্যবস্থা করবেই। পরের শুক্রবার তিনি আরশিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। ঢাকায় যাবেন লঞ্চে। লঞ্চ ঘাটে কামরুন নাহার আরশির হাত ধরে দাঁড়িয়ে রইল। জাহেদ বলল, বুবু তুই কই যাস? আরশি কোনো জবাব দিতে পারল না। জাহেদ বলল, মা, বুবু কই যায়? কামরুন নাহার জায়েদের কথার উত্তরে কিছু বলল না। আরশি দুহাতে জায়েদের হাত চেপে ধরে বলল, বুবু সইলা যায়। জায়েদ আঙ্গুল উঁচিয়ে লঞ্চ দেখিয়ে বলল, কই, লঞ্চে? আরশি মাথা নেড়ে বলল, হুম। জাহেদ বলে, আমি যাব, মা, বুবুর সঙ্গে যাব। কামরুন নাহার বা আরশি কেউ কোনো জবাব দেয় না। জায়েদ আবার বলে, বুবুর সঙ্গে যাব। ও মা, মা, বুবু একলা যাব কেন? বুবুর সঙ্গে যাব। আরশি হঠাৎ জায়েদের নাকের সঙ্গে তার গাল চেপে ধরে বলল, বুবুর গালে গন্ধ না, এই জন্য বুবু চইলা যায়। জায়েদ হঠাৎ তার ছোট ছোট হাতে আরশিকে জড়িয়ে ধরে বলে, বুবু, বুবু, আর গন্ধ বলবো না, আর গুগু বলবো না, বুবু যাব। ও মা, বুবু যাব। কামরুন নাহার কথা বলে না। আরশি জায়েদটাকে গালের সঙ্গে চেপে ধরে রাখে। লঞ্চ ছাড়ার ভেপু দিচ্ছে। এতক্ষণ কামরুন নাহার কোনো কথা বলেনি, কিন্তু ভেপু বাজার সঙ্গে সঙ্গেই তার কি যে হলো, সে হঠাৎ আরশিকে বুকের সঙ্গে চেপে ধরে কেঁদে ফেলল। কান্না জড়ানো গলায় সে বারবার শুধু একটা কথাই বলতে লাগলো, মা, মা রে। আরশির হঠাৎ মনে হলো, এই মানুষগুলোকে ছেড়ে সে কোথাও যেতে পারবে না, কোথাও না। এই মানুষগুলোকে ছাড়া এই জগতে তার আর কেউ নেই, কেউ না। এই মানুষগুলোর বুকের ভেতর যে শব্দ, গায়ের যে ঘ্রাণ, এই মানুষটার আঁচল জুড়ে যে সুবাস, তা এতদিন তার কাছে অচেনা ছিল, অজানা ছিল। এখন এই সুবাসের মানে সে জানে, এই শব্দের অর্থ সে জানে। সে কামরুন নাহারকে কখনো কিছু বলে ডাকেনি, কিন্তু আজ ডাকলো। আজ এই এতদিনের নামহীন, সম্বোধনহীন, অসংজ্ঞায়িত বন্ধন ছেড়ে চলে যাওয়ার আগে সে ফিসফিস করে ডাকলো, মা, মাগো, ও মা, মাগো। কামরুন নাহার সেই ডাক শুনল কিনা কে জানে, কারণ বিকট শব্দে তখন লঞ্চ ছেড়ে দেওয়ার শেষ ভেপুটা বাজল। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথন বা আদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনলেন 10ম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।